31শে জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করছে। জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশিতে। এখানে 24শে আগস্ট পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। শুক্রদেবের এই পরিবর্তনে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে এবং শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হবে। তার সাথে শুক্রদেবের উপর শনিদেবের আবার বক্রদৃষ্টি পড়বে। শুক্রদেবের এই রাশি পরিবর্তনে মকর রাশির উপর কী প্রভাব পড়বে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। বর্তমানে যাদের শুক্রের দশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। এই যে লক্ষ্মীনারায়ণ যোগ অষ্টম ঘরে তৈরি হয়েছে, এর শুভ ফল এই সময়কালে কোন কোন দিক থেকে পাবে মকর রাশি এবং কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছুই আজকের আলোচনাতে তুলে ধরব। মকর রাশির বর্তমানে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো। আমি এই কারণে কথাগুলো বলছি যে রাশির অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই বক্রী অবস্থায় রয়েছে। ধনসম্পত্তির ঘর নিজের রাশি কুম্ভ রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়েছে। তারপর রাহু মকর রাশির ক্ষেত্রেও কারক গ্রহ, পরাক্রম ঘরে, পুরুষার্থর ঘর, আমাদের কমিউনিকেশনের ঘর, যেটা মীন রাশি মকর রাশির ক্ষেত্রে, এই ঘরে অবস্থান করছে। তাও আবার শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতির সাথে রাহুর সম্পর্ক হয়েছে লাভের। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, যেটা মকর রাশির ক্ষেত্রে বিষ রাশি। বিষ রাশিটি হচ্ছে স্ত্রী রাশি, ভূমিতত্ত্ব রাশি। দেবগুরু বৃহস্পতি এই রাশিতে অবস্থান করছে। পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর, আমাদের পূর্বজন্মের কর্মের পুণ্যের ফল এই ঘর থেকেই দেখা হয়। দেবগুরু বৃহস্পতি সারা বছর এই ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি মকর রাশির উপরই পড়ছে। এটা সবথেকে ভালো। এই যে মকর রাশি বহু বছর পর দেবগুরুর দৃষ্টি পাচ্ছে, এটা বলতে গেলে মকর রাশির ক্ষেত্রে এই সময়কালে যথেষ্ট ভালো। আবার এই ঘরে 26 তারিখ পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করছে। মঙ্গল মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং লাভের ঘরের এই দুটি ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে। আর এই পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে। আমাদের জ্যোতিষশাস্ত্র এই জুতিকে বলে মহাধনী রাজযোগ। আর এই মহাধনী রাজযোগ তৈরি হয়েছে পঞ্চম ঘরে। আবার রাশির অষ্টম ঘর, এখানে বুধ আগে থেকেই অবস্থান করছে। এবার শুক্রদেব রাশি পরিবর্তন করে এই অষ্টম ঘরে প্রবেশ করছে। আর এই অষ্টম ঘরে বুধ আর শুক্রের জুতিতে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ। অষ্টম ঘরে যখন কোনো অশুভ গ্রহ বসে তখন কিন্তু অশুভ ফল দেয়। আর মকর রাশির ক্ষেত্রে বুধ আর শুক্র দুটি গ্রহই হচ্ছে কারক গ্রহ, অর্থাৎ এই দুটি গ্রহ কিন্তু শুভ গ্রহ। তো এই ঘরে এই লক্ষ্মীনারায়ণ যোগের যথেষ্ট ভালো ফল পাবে মকর রাশি এই সময়। আবার এই সময় বুধ আর শুক্রের সাথেও কিন্তু দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়েছে। রাশির ভাগ্যের ঘর, ধর্মের ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর, নবম ঘর, এই ঘরে অবস্থান করছে কেতু, যেটা কন্যা রাশি। আর এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। কেতুর উপর দৃষ্টি পড়ার জন্য কেতু সম্পূর্ণ শুভ হয়ে গেছে। আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে, এবং এই শুভ কেতুর শুভ দৃষ্টি পড়ছে আবার এই মকর রাশির উপর। তাহলে মকর রাশির উপর যেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সেরকম আবার কেতুর শুভ দৃষ্টি পড়ছে। তো কেতু হচ্ছে কি শিষ্য, গুরু হচ্ছে দেবগুরু আর শিষ্য হচ্ছে কেতু। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে, মকর রাশি যারা এখনও পর্যন্ত গুরু দীক্ষা নেননি তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। কারণ গুরুই তো পথ দেখাবে, গুরুই তো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। তাই এই সময়কালে যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন। আর যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন। গুরুকে অসম্মান করবেন না। গুরুর স্থান হচ্ছে সব থেকে উপরে। আর এই গুরুর দৃষ্টি কত বছর পর পাচ্ছে এই মকর রাশি, তার সাথে গুরুর শিষ্য কেতুর দৃষ্টি পাচ্ছে, আবার শুভ দৃষ্টি পাচ্ছে এই মকর রাশি। তো যাই হোক, আলোচনাটা অন্য লাইনে চলে যাচ্ছে। তাই বলবো যারা এখনও পর্যন্ত গুরু দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই নিয়েন। মকর রাশি বর্তমানে এই যে লক্ষ্মীনারায়ণ যোগটা তৈরি হচ্ছে অষ্টম ঘরে, এই অষ্টম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ, এরপর আবার রাশির অধিপতি শনিদেবের বক্রদৃষ্টি থাকছে। এর যথেষ্ট ভালো ফল মকর রাশি এই সময় পাবে। অনেক হয়তো ভাবছে যে বক্রদৃষ্টি পড়ছে তাহলে হলো, এবার লক্ষ্মীনারায়ণ তো যোগ, তাহলে লক্ষ্মীনারায়ণ সবই একসাথে বেরিয়ে যাবে। কিন্তু না, আমাদের জ্যোতিষশাস্ত্র কী বলছে,
বলছে যখন রাশির পঞ্চম ঘরের অধিপতি, ভাগ্যের ঘরের অধিপতি, তার সাথে কর্মের ঘরের অধিপতি এবং রাশির অধিপতির মধ্যে যখন সম্পর্ক তৈরি হয়, তো সেই জাতক কিংবা জাতিকা প্রচণ্ড ভাগ্যবান হয়। অর্থাৎ এই সময়কালে এই যোগের ভালো ফল পাবে। পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব, ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ এবং রাশির অধিপতি এই শনি। এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আর এই তিনটি গ্রহ হচ্ছে পরম মিত্র। তাই এই সময়কালে লক্ষ্মীনারায়ণ যোগের সব থেকে ভালো ফল পেতে যাচ্ছে এই মকর রাশি। তাহলে এই লক্ষ্মীনারায়ণ যোগ যে শুধু টাকা পয়সা ধন সম্পত্তি এইগুলোই নিয়ে আসবে সেটা না, যে যেই কর্মেই যুক্ত থাকবে সেই কর্মেই কিছু না কিছু ভালো প্রভাব এই লক্ষ্মীনারায়ণ যোগের ফলে পাবে। তবে মনে রাখবেন, এটা একটা কিন্তু জেনারেল প্রিডিকশন, সবার তো কুষ্টি দেখা সম্ভব না। বর্তমানে গ্রহের যে চক্র, যে গ্রহের যে অবস্থান, তার ভিত্তিতেই কিন্তু আমি এই কথাগুলো তুলে ধরছি। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বুধকে নারায়ণের সংজ্ঞা দেওয়া হয়েছে আর শুক্রকে লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে। আর লাল কিতাব বলছে এই দুটি গ্রহ যখন একসাথে অবস্থান করে তখন বলা হয় দুই দেবীর সমাগম, খুব পবিত্র জুতি। আর এই পবিত্র জুতি মকর রাশির অষ্টম ঘরে তৈরি হয়েছে। আবার এই সময়কালে মকর রাশির পঞ্চম ঘরে তৈরি হয়েছে মহাধনী রাজযোগ। এই দুটি রাজযোগ যথেষ্ট ভালো প্রভাব মকর রাশিকে দিবে। বুধ হচ্ছে বাণীর কারক, বুধ হচ্ছে বুদ্ধির কারক, ম্যানেজমেন্টের কারক। আর শুক্র হচ্ছে ধনসম্পত্তির কারক, ঐশ্বর্যের কারক, কলা অর্থাৎ প্রতিভা। আমরা কিন্তু এই শুক্র থেকে দেখি। অর্থাৎ এই সময়কালে মকর রাশি নিজের মুখের বাণীর দ্বারা, বুদ্ধির দ্বারা, ম্যানেজমেন্টের দ্বারা, নিজের কলা অর্থাৎ নিজের প্রতিভাকে সমাজের সামনে নিজের কর্মের দ্বারা তুলে ধরবে এবং তাতে যথেষ্ট মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো লাভ করবে। শুক্রদেবের এই পরিবর্তন তিনটি নক্ষত্রের উপর গোচর সম্পন্ন করবে। মঘা নক্ষত্র যার অধিপতি কেতু, পূর্বা ফাল্গুনী নক্ষত্র যার অধিপতি স্বয়ং শুক্রদেব এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্র যার অধিপতি সূর্যদেব। বর্তমানে যে রাশিতে শুক্রদেব গোচর করছে এই সিংহ রাশি, তার অধিপতি কিন্তু এই সূর্যদেব, এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি। আর তারই নক্ষত্রে শুক্রদেব এবার গোচর করবে। 31শে জুলাই শুক্রদেব প্রবেশ করবে অষ্টম ঘরে। বুধ আগে থেকে এই ঘরে রয়েছে এবং এই সময় কেতুর নক্ষত্র মঘাতে অবস্থান করবে। তার সাথে এই নক্ষত্রে বুধ আগে থেকেই অবস্থান করছে। বুধ আবার 5ই আগস্ট এই নক্ষত্রে বক্রী হবে। কেতুর নক্ষত্রে বুধ আর শুক্রের অবস্থান, আর কেতু রয়েছে বুধের রাশি কন্যা রাশিতে, আর শুভ কেতুর দৃষ্টি পড়ছে রাশির উপর। এই সময়কালে বিশেষ করে আধ্যাত্মিক চেতনা বাড়বে এই মকর রাশির। এই সময়কালে ভালো গুরুর সন্ধান পাবে। এই সময়কালে উচ্চশিক্ষা লাভের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে। এই সময়কালে যারা মেডিকেল ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন, যারা সার্জেন, শল্য চিকিৎসক, তাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে। তার সাথে যারা ট্রাভেলিং ব্যবসা সাথে জড়িত বা ট্রাভেলিং এজেন্ট, তাদের কিন্তু এই ব্যবসা যথেষ্ট ভালো চলবে। কারণ ভাগ্যের ঘর নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকে বুঝাই। এই সময়কালে যারা আইটি সেক্টরে জড়িত রয়েছেন, যারা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের কাছে যথেষ্ট উন্নতির যোগ। তাদের কাছে যারা মিডিয়া সেক্টরে জড়িত রয়েছেন বা মিডিয়াতে কাজের জন্য চেষ্টা করছেন বহুদিন ধরে, তাদের কিন্তু কর্ম হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এই সময়। এই সময়কালে শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে। একটা যে আত্মীয়তা ভাব নষ্ট হয়ে গেছিলো আগে, সেই জিনিসটা আবার ভালো জায়গায় আসবে। যারা যোগ ব্যায়াম, মেডিটেশন, আধ্যাত্মিক এই সমস্ত কাজে যারা জড়িত, যারা সোশ্যাল কাজে জড়িত, তাদেরও জন্য এই সময় যথেষ্ট ভালো সময়। এই সময়কালে একটা ঈশ্বরীয় শক্তি মকর রাশির সাথে কাজ করবে। কারণ গুরুর দৃষ্টি পড়ছে কেতুর উপর, আর কেতুর দৃষ্টি পড়ছে রাশির উপর। আবার কেতুর নক্ষত্রেই ভাগ্যের ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি যেটা বৃষ রাশি। তাহলে ভাগ্যের ঘরের অধিপতি বুধ এবং পঞ্চম ঘরের অধিপতি শুক্রদেব, এই দুটি ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি শুক্রদেব এই নক্ষত্রেই মঘা নক্ষত্রে গোচর করছে এই সময়কালে। এই সময়কালে একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে এই মকর রাশির ক্ষেত্রে, গুরুর আশীর্বাদ। এই গুরুর আশীর্বাদেই না হওয়া কাজ সম্পূর্ণ হবে। গুরুর আশীর্বাদে সমস্ত অন্ধকার কেটে আলোর পথে প্রবেশ করবে এই মকর রাশি এই সময়। এই সময়কালে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে। যে কোনো কাজ করতে গেলে না হওয়া কাজ, সেই সমস্ত না হওয়া কাজ হাসিল হবে, যেটা কল্পনাতেই করতে পারেনি যে কাজটা হবে। এই রকম না হওয়া কাজ কিন্তু হাসিল হবে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশি বিগত দিনেতে এটাই দেখেছিল, যেটাতেই যাচ্ছিল আশা করে সেই কাজেই বিফল হচ্ছিল, কোনো কাজ হচ্ছিল না। কিন্তু এবার হবে, এবার না হওয়া কাজ মকর রাশির জীবনে সম্ভব হবে। 11ই আগস্ট শুক্রদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে পবিত্র নক্ষত্র। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে ঐশ্বর্যের কারক। এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল। এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকা যদি ভিড়ের মধ্যেও থাকে, তো সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। অর্থাৎ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতা খুব বেশি থাকে। এবার শুক্রদেব তার নিজের এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রেই গোচর করবে।
এই সময়কালে ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো সময়। যারা মেধাবী ছাত্রছাত্রী তারা পড়াশোনার জন্য প্রশংসিত হবে সমাজে। আবার যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে। কারণ পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল দ্বারা তৈরি হয়েছে মহাধনী রাজযোগ। দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে পরাক্রম ঘরের অধিপতি এবং দ্বাদশপতি। দ্বাদশ ঘর থেকে আমরা বিদেশ জিনিসটা বুঝাই। পঞ্চম ঘর হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষার ঘর, আর দেবগুরু বৃহস্পতি এই ঘরে কারক। আর শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হয়েছে কেন্দ্রের, আর শুক্রদেবেরই রাশি এই বিশ্ব রাশিতেই, কিন্তু বিশ্ব রাশিটা পঞ্চম ঘর পড়ছে, এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে এই কাজগুলো হবে। যারা সোশ্যাল মিডিয়ায় জড়িত তাদের জন্য খুব ভালো সময়। যারা ইউটিউবার তাদের জন্য এই সময় খুব ভালো সময়। যারা সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এই সমস্ত কাজে যারা জড়িত তারা সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে। যারা সিনেমা জগতের সাথে জড়িত যে কোনো কাজ সিনেমা জগতে তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা হস্তশিল্পী তারাও কিন্তু সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত, যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো সময়। বড় মালের অর্ডার, এছাড়া বড় পুঁজি ইনভেস্ট হবে। আবার যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভের জন্য তাদের যাত্রা সফল হবে। আবার যারা বিদেশি কোম্পানির সাথে ব্যবসা করছেন বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়কালে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত, যারা বিউটিশিয়ান, যারা ফ্যাশন ডিজাইনার তাদের কাছেও প্রসিদ্ধি লাভ হবে। এই সময়কালে যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত, যারা লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্যও ভালো সময়। এছাড়া ব্যবসা বাণিজ্যের সাথে যে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের ব্যবসা বাণিজ্য প্রসার পাবে এবং নিজের প্রতিভার দরুন ব্যবসার সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। আবার এই সময়কালে যারা গোপন বিদ্যার সাথে জড়িত, যারা ম্যাজিশিয়ান, যারা তন্ত্রক্রিয়ার সাথে জড়িত তাদের কাজকর্মেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং এই সমস্ত কর্মে বিশেষ জ্ঞান লাভ করবে। এরপর 22শে আগস্ট শুক্রদেব প্রবেশ করবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, যার অধিপতি সূর্যদেব, আর সূর্যদেবের রাশিতেই কিন্তু বর্তমানে এই দুটি গ্রহ অবস্থান করছে। উত্তরা ফাল্গুনির প্রথম চরণে প্রবেশ করবে এই সময়কালে যারা সরকারি গোপন কাজে জড়িত, যেমন গোয়েন্দা বিভাগ, সিবিআই, সিআইডি এই সমস্ত কাজে যারা জড়িত তাদের প্রমোশন বৃদ্ধির যোগ রয়েছে, আবার ট্রান্সফারের যোগ রয়েছে। তার সাথে আবার নতুন নতুন সমস্যার সমাধান হবে এই সময়। এই সময়কালে পৈতৃক সম্পত্তির জন্য যে বিবাদ, সেই বিবাদ কিন্তু সমাধান হবে। এই সময়কালে যত রকম গোপন শত্রু ছিল জীবনে, যারা ভিতরে ভিতরে ক্ষতি করে বেড়াচ্ছিল, এই শত্রুগুলো নিজে নিজেই দূরে সরে যাবে। আবার এই সময়কালে যারা বহুদিনের ইন্স্যুরেন্স ক্লেম কিংবা ম্যাচুরিটি ক্লেম কোনো কাগজপত্রের অভাবে পাচ্ছিলেন না, জোগাড় করতে পারছিলেন না, এই সমস্ত অমীমাংসিত কাজগুলো সমাধান হবে। মোট কথায় এই অষ্টম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ আর এই পঞ্চম ঘরে মহাধনী রাজযোগ, এই দুটি যোগের সুফল মকর রাশি এই সময় পাবে। মকর রাশি বর্তমানে কোন উপাচার করবে? মকর রাশির বর্তমানে রাশির অধিপতি শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, তার দৃষ্টি পড়ছে এই লক্ষ্মীনারায়ণ যোগের উপর। এবং রাহু তৃতীয় ঘর যেটা মীন রাশিতে অবস্থান করছে। শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। শনি এবং রাহু যতই ভালো অবস্থাতে থাকুক এরা কিন্তু পাপী গ্রহ, এদের নিজেদের পাপ প্রভাব অবশ্যই কিছু না কিছু দিবে। শনির অবস্থান যথেষ্ট ভালো কিন্তু তো পাপ গ্রহ, সে পাপ প্রভাব কিছু না কিছু দিবেই। যেহেতু অষ্টম ঘরে এত বড় একটা রাজযোগ তৈরি হয়েছে, তাই বিশেষ করে মনে রাখবেন এই সময় কোনো রকম অথরাইজ ছাড়া কোনো জিনিস কাউকে দিতে যাবেন না। কেউ এসে বলল দাদা আপনার গাড়ির চাবিটা দিন একটু ঘুরে আসি, অথরাইজ ছাড়া কোনো রকমভাবে দিবেন না। কোনো কাগজপত্র ভালো মতন না পড়ে সই সাবুত করতে যাবেন না। এবং এই সময়কালে যতক্ষণ পর্যন্ত নিজের কাজ বুঝে নেবেন না ততক্ষণ পর্যন্ত কাউকে পেমেন্ট করতে যাবেন না। আর সর্বশেষ বলবো, কোনো সরকারি উচ্চপদস্থ লোক কিংবা সরকারি কর্মচারীদের সাথে বাক বিতণ্ডায় জড়াতে যাবেন না এই সময়, না তো বিপরীত ফল হবে। এই লক্ষ্মীনারায়ণ যোগের শুভ ফল বৃদ্ধি করতে হলে মকর রাশি এই সময় প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন। তার সাথে প্রতি শুক্রবার এবং বুধবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং গাই গরুর সেবা করবেন। গাই গরুকে সবুজ জাতীয় চারা, সবুজ জাতীয় খাবার খেতে দিবেন এবং 7 বছরের নিচের কন্যাদেরকে যথেষ্ট স্নেহ ভালোবাসবেন, তাদের গিফট দিবেন, প্রয়োজন পড়লে তার পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এটাতে কিন্তু বুধ প্রচণ্ড ভালো হয়। তো অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে মকর রাশি সম্বন্ধে অনেক কথাই বললাম। যদি আমাদের এই পরামর্শ সত্যিই কাজে লাগে, যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে, এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আগামী পর্বে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।